আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ঘোষণামূলক মামলা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো প্রসঙ্গে। অর্থাৎ ঘোষণামূলক মামলা বলতে আমরা কি বুঝি, একটি ঘোষণামূলক মামলা করার প্রসঙ্গ কখন আসে, বা ঘোষণামূলক মামলা করা যায় কোন কোন ক্ষেত্রে, এবং ঘোষণামূলক মামলা দায়েরের ক্ষেত্রে শর্তসমূহ কি কি। এছাড়াও ঘোষণামূলক মামলা দায়ের করা যায় না বা ঘোষণামূলক মামলা দায়েরের ক্ষেত্রে বাধা আসে কোন কোন ক্ষেত্রে, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমরা জেনে নিব ঘোষণামূলক মামলা বলতে আমরা কি বুঝি। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 42 ধারাতে ঘোষণামূলক মামলা সংক্রান্ত বিষয় উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, আইনানুগ পরিচয়ের অধিকারী কোনো ব্যক্তি এবং সম্পত্তিতে সত্ত্বের অধিকারী কোনো ব্যক্তির যে অধিকার রয়েছে সেই অধিকারটি যদি অপর কোনো ব্যক্তি কর্তৃক অস্বীকার করা হয় বা অপর কোনো ব্যক্তি যদি সেই অধিকারকে অস্বীকার করে বা অস্বীকার করার মতো ইচ্ছে প্রকাশ করে বা অস্বীকৃতি জ্ঞাপন করে বা অস্বীকৃতি জ্ঞাপন করার ইচ্ছে প্রকাশ করে, সেই ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী যিনি মামলা দায়ের করতে পারে, অর্থাৎ ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে। ঠিক আছে, এই বিষয়টি হচ্ছে 42 ধারাতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তির আইনানুগ পরিচয় বা সম্পত্তিতে সত্ত্বের অধিকার যে রয়েছে তার সেই অধিকার যখনই অস্বীকার করা হয় বা অস্বীকার করার ইচ্ছে প্রকাশ করা হয় অন্য কোনো ব্যক্তির দ্বারা, তখন ভুক্তভোগী ব্যক্তি তার অধিকারের ঘোষণা চেয়ে যে মোকদ্দমা আদালতে দায়ের করে তাকে হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা বলা হয়ে থাকে। এবং আদালত তার সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে ঘোষণামূলক মোকদ্দমায় যে ডিক্রি প্রদান করে থাকেন সেটাকে হচ্ছে ঘোষণামূলক ডিক্রি বলা হয়ে থাকে। ঘোষণামূলক মামলা বলতে আমরা কি বুঝি, এই বিষয়টি তো আমরা বুঝলাম। তো একটু যদি উদাহরণ সাপেক্ষে আমরা বিষয়টি বলি, সেটা হচ্ছে ধরুন একটি জায়গার উপরে আপনার বৈধ দখল আছে, আপনার সেই জায়গাতে বা সম্পত্তিতে আপনি সত্ত্বের অধিকারী এবং সেখানে আপনার একটি বৈধ দখল আছে, কিন্তু পার্শ্ববর্তী গ্রামের অধিবাসীগণ আপনার সেই জায়গার উপরে দিয়ে হচ্ছে যাতায়াতের অধিকার আছে বলে দাবি করছে। এখন আপনি কি করবেন? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যেহেতু তারা যে অধিকারটি দাবি করছে সেটা হচ্ছে আপনার যে জায়গা রয়েছে বা আপনি যে জায়গার সত্ত্বের অধিকারী বা যেখানে আপনার বৈধ দখল রয়েছে, সেই ক্ষেত্রে যেহেতু তাদের এই অধিকারটি বৈধ নয় বা তারা যে অধিকারটি দাবি করছে সেটা আসলে ঠিক নয়, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে তারা যে এই দাবিকৃত অধিকারের অধিকারী নয় এই মর্মে ঘোষণা চেয়ে একটি মামলা দায়ের করতে পারেন। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আইনসম্মত বৈশিষ্ট্যের অধিকারী কোনো ব্যক্তি বা সম্পত্তিতে সত্ত্বের অধিকারী কোনো ব্যক্তি দুটো বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে। একটি হচ্ছে বাদীর আইনগত পরিচয়ের বিষয়ে, আর একটি হচ্ছে বাদীর সম্পত্তিতে সত্ত্বের অধিকার সংক্রান্ত বিষয়ে। এক্ষেত্রে 42 ধারার আওতায় কোন ধরনের মামলাগুলোকে ঘোষণামূলক মামলার আওতাভুক্ত করা হয়েছে, চলুন সে বিষয়গুলো আমরা জেনে নিই। যেমন উদাহরণস্বরূপ বলা যায় বিবাহ বিষয়ে ঘোষণামূলক মামলা, দত্তক সংক্রান্ত ঘোষণামূলক মামলা, সন্তানের বৈধতা, সরকারি দাবি, ট্রেডমার্ক সংক্রান্ত ঘোষণামূলক মামলা, কোম্পানি সংক্রান্ত বিষয়ে, যৌথ সম্পত্তির ক্ষেত্রে ঘোষণামূলক মামলা, দলিল অবৈধ বা জাল এই সংক্রান্ত বিষয়ে ঘোষণামূলক মামলা, জরিপ ও পর্চা সম্পর্কে ঘোষণামূলক মামলা, কর সংক্রান্ত ঘোষণামূলক মামলা, ট্রাস্ট বিষয়ক ঘোষণামূলক মামলা, ট্রেডমার্ক সম্পর্কে ঘোষণামূলক মামলা, ওয়াকফ সম্পত্তি নিয়ে ঘোষণামূলক মামলা, উত্তরাধিকারী মর্মে ঘোষণামূলক মামলা। এগুলো শুধুমাত্র আমরা ঘোষণামূলক মামলার আওতাভুক্ত কোন কোন মামলা হয়ে থাকে সেই বিষয়গুলো জানার উদ্দেশ্যে জানলাম। এবং জেনে রাখা ভালো, এই ক্ষেত্রে কিন্তু 42 ধারাতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তি সত্ত্বের ঘোষণা ছাড়াও যদি অন্যান্য প্রতিকার মানে তার দাবি করা প্রয়োজন ছিল, মানে সত্ত্বের ঘোষণা চাওয়ার আগে বা তার অন্যান্য প্রতিকার দাবি করা উচিত ছিল বা চাওয়াটা ম্যান্ডেটরি ছিল, সেই জায়গায় যদি সে সেই প্রতিকারটি দাবি না করে, অর্থাৎ সেই প্রতিকার দাবি করতে সে সমর্থ হওয়ার পরেও সেই প্রতিকারটি যদি সে দাবি না করে, তাহলে কিন্তু আদালত সরাসরি তার এই যে ঘোষণামূলক যে মোকদ্দমা সেই মোকদ্দমায় কিন্তু ঘোষণা প্রদান করবে না। সহজভাবে বলতে গেলে হচ্ছে এমনটাই, কোনো একজন ব্যক্তি সত্ত্বের ঘোষণা ছাড়া যদি আরো প্রতিকার দাবি করতে পারে এবং সেই প্রতিকারগুলো যদি সে দাবি না করে, সেক্ষেত্রে আদালত তার এই ঘোষণামূলক মোকদ্দমায় কিন্তু ঘোষণা প্রদান করবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি না করলে আদালত ঘোষণামূলক মোকদ্দমায় ঘোষণা মঞ্জুর করবে না।
ঘোষণামূলক মামলা দায়েরের ক্ষেত্রে শর্ত কিংবা আনুষঙ্গিক প্রতিকারের যে একটা বিষয় চলে আসে, হ্যাঁ, এই বিষয়টিকে ভালোভাবে বোঝানোর জন্য বা ভালোভাবে বুঝতে পারার জন্য আমরা একটি উদাহরণ দিয়ে আমাদের আজকের আলোচনার দ্বিতীয় অংশ শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে, ধরুন রহিম নামে একজন ব্যক্তিকে তার পৈতৃক জমি থেকে কেউ বেদখল করলো। সেই সাথে যে প্রতিবেশী তাকে বেদখল করলো সে দাবি করলো যে রহিমের পিতার কাছ থেকে সে সেই জায়গাটি, অর্থাৎ যে জায়গা থেকে সে রহিমকে বেদখল করেছে সেই জায়গাটি সেই প্রতিবেশী রহিমের বাবা থেকে কিনে নিয়েছে। ঠিক আছে, এখন রহিমের ভাষ্য অনুযায়ী হচ্ছে প্রতিবেশীর দেখানো যে দলিলটি, অর্থাৎ রহিমের বাবার কাছ থেকে কিনেছে বলে যে দলিলটি সে প্রকাশ করেছে বা সামনে এনেছে বা রহিমকে দেখিয়েছে, সেই দলিলটি হচ্ছে জাল দলিল। ঠিক আছে, রহিম কি করলো, বেদখল হওয়ার পরে নিয়ম অনুসারে খাস দখল উদ্ধার করা ছাড়াই সরাসরি সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করলো। এখন এই ক্ষেত্রে এই মামলাটি কি রক্ষণীয় হবে? অর্থাৎ এই মামলাটি যে সে করেছে, হ্যাঁ, সেখানে কি সে কোনো প্রতিকার পাবে? দেখা যাচ্ছে এখানে রহিম যে তার জায়গা থেকে বেদখল হয়েছে, এই বেদখল হওয়ার কারণে কিন্তু তার প্রথম যে করণীয় ছিল সেটা হচ্ছে সেই দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করা। ঠিক আছে, যেহেতু সেখানে তার একটি সত্ত্বের অধিকার রয়েছে, সে পৈতৃক সূত্রে সেই জায়গাটি পেয়েছে, হ্যাঁ, সেই দাবি করছে এটা। তো সেই ক্ষেত্রে হচ্ছে তাকে যেহেতু সেখান থেকে বেদখল করা হয়েছে, নিয়ম অনুসারে কিন্তু তার মানে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করার কথা ছিল। এছাড়াও সে আরো একটি বিষয় এখানে বলেছে যে তাকে যে দলিলটি দেখানো হয়েছে, অর্থাৎ যে প্রতিবেশী তাকে বেদখল করেছে, তার বাবার কাছ থেকে সম্পত্তি কিনে নিয়েছে বলে তাকে যে দলিলটি দেখানো হয়েছে সেটা সে ভুয়া কিংবা সেই দলিলটি জাল বলে অভিহিত করেছে। এক্ষেত্রে দলিলটি জাল কিংবা তার উপর বাধ্যকর নয় মর্মে সে কিন্তু ঘোষণা চেয়ে একটি মামলা দায়ের করতে পারত, কিন্তু এই কোনোটিই কিন্তু সে করেনি। সে দখল পুনরুদ্ধারের মামলাও দায়ের করেনি এবং দলিলটি জাল বা দলিলটি তার উপর বাধ্যকর নয় মর্মে 42 ধারার আওতাতে কিন্তু কোনো মামলা সে দায়ের করেনি। সে কি করেছে, এই দুই ধরনের প্রতিকার না চেয়ে, মামলা দায়েরের মাধ্যমে এই দুই ধরনের প্রতিকার না চেয়ে সে কি করলো, সরাসরি সত্য ঘোষণার মামলা দায়ের করলো, যেটা কিন্তু এই রক্ষণীয় নয়। ঠিক আছে, কারণ এখানে যে আনুষঙ্গিক প্রতিকারগুলো সে তার চাওয়ার কথা ছিল, সেই আনুষঙ্গিক প্রতিকারগুলো কিন্তু সে নিয়ম অনুসারে চায়নি। একজন বাদী যেখানে সে আনুষঙ্গিক প্রতিকারগুলো চাইতে বাধ্য, অর্থাৎ এই বিষয়টি হচ্ছে তার জন্য বাধ্যতামূলক ছিল, কিন্তু সে সেগুলো চায়নি, যার কারণে কিন্তু আদালত এই ক্ষেত্রে সরাসরি ঘোষণার মামলা দায়ের করলে ঘোষণা মঞ্জুর প্রদান করবে না। এই উদাহরণ থেকে কিন্তু সরাসরি আমাদের আরেকটা বিষয় চলে আসে, তাহলে এই যে 42 ধারায় ঘোষণামূলক মামলার কথা বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই এই মামলা মানে ঘোষণামূলক মামলা দায়েরের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। তাহলে সেই শর্তগুলো কি কি, আসুন আমরা জেনে নিই সেই শর্তগুলো কি কি। প্রথমত, ঘোষণামূলক মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে বাদীকে অবশ্যই আইনানুগ পরিচয়ের অধিকারী হতে হবে। এখন আইনগত পরিচয় বলতে আইন কর্তৃক আরোপিত কোনো পরিচয়কে বুঝায়, যেমন বৈধতা, বিবাহ, তালাক, দত্তক, এই সংক্রান্ত যে পরিচিতিগুলো রয়েছে, ঠিক আছে, এগুলোকে আইনানুগ পরিচিতি বলা যায়। দ্বিতীয়ত, বাদী কোনো সম্পত্তিতে সত্ত্বের অধিকারী হবে, অর্থাৎ মোকদ্দমা দায়েরের সময় সম্পত্তিতে বাদীর স্বার্থ বিদ্যমান থাকতে হবে। অর্থাৎ যে সম্পত্তি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে, বিবাদ সৃষ্টি হয়েছে, সেই সম্পত্তিতে কিন্তু তার সত্ত্বের অধিকারী হতে হবে। ঠিক আছে, ভবিষ্যতে সে কখনো সত্ত্বের অধিকারী হবে কিন্তু বর্তমানে সে সত্ত্বের অধিকারী নয়, এই ক্ষেত্রে এমনটা হলে কিন্তু এই ঘোষণামূলক মামলা দায়ের করা যাবে না, বা ঘোষণামূলক মামলা দায়ের করলেও সেটা কিন্তু রক্ষণীয় হবে না। ঠিক আছে, যেমন সহজে বলা যায় যে যদি বাদী দখলে থাকে তাহলে কিন্তু সে সত্ত্বের ঘোষণা চেয়ে মামলা দায়ের করতে পারে। তৃতীয় যে শর্তটি সেটা হচ্ছে, বাদীর এমন কোনো আইনগত পরিচয় বা সম্পত্তিতে সত্ত্বের অধিকারের বিষয়ে বিবাদী যিনি, অর্থাৎ যাকে তিনি দায়ী করেছেন, সেই ব্যক্তি তার সেই আইনগত পরিচয় কিংবা তার সম্পত্তিতে তার যে সত্ত্বের অধিকার রয়েছে সেটা অস্বীকার করবে। অর্থাৎ এমন ভাবে সে অস্বীকার করবে বা অস্বীকার করার ইচ্ছে প্রকাশ করবে যেটা দ্বারা কিন্তু বাদীর ক্ষতি হওয়া সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিবাদী কর্তৃক বাদীর সত্ত্বের জন্য কিন্তু সেটা অনেকটা বিপজ্জনক বা হুমকি স্বরূপ হতে পারে। এই বিষয়টি হচ্ছে এখানে বোঝানো হয়েছে। চতুর্থ যে শর্তটি সেটা হচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ, যে সংক্রান্ত আলোচনা কিন্তু আমরা কিছুক্ষণ আগে করেছিলাম আনুষঙ্গিক প্রতিকারের বিষয়ে উদাহরণের মাধ্যমে। সেটা হচ্ছে, বাদীর প্রার্থিত ঘোষণা ছাড়া আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে সক্ষম হলে তাকে অবশ্যই সেই আনুষঙ্গিক প্রতিকারটি আগে দাবি করতে হবে। সেক্ষেত্রে যদি বাদী সেই আনুষঙ্গিক প্রতিকারটি দাবি না করে তাহলে কিন্তু আদালত তার এই ঘোষণামূলক মামলায় ঘোষণামূলক ডিগ্রি
প্রদান করবে না। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা আগেও বলেছি, বাদী আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে বাধ্য, অর্থাৎ এই বিষয়টি হচ্ছে তার জন্য বাধ্যতামূলক। সেক্ষেত্রে সে যদি আনুষঙ্গিক প্রতিকার দাবি না করে তাহলে আদালত ঘোষণা মঞ্জুর করবে না। এবারে আমরা জেনে নিব এই ঘোষণামূলক মামলা দায়েরের সময়সীমা কতদিন। ঘোষণামূলক মামলা দায়ের করতে হয় তামাদি আইনের 120 অনুচ্ছেদ অনুসারে ঘোষণামূলক মামলার প্রকৃত কারণ উদ্ভব হওয়ার সময় থেকে 6 বছরের মধ্যে ঘোষণামূলক মামলা দায়ের করতে হয়। ঘোষণামূলক ডিক্রি কাদের উপরে বাধ্যকর? সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 43 ধারাতে এই বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, এ আইনের বিধান অনুসারে ঘোষণামূলক ডিক্রি মামলার পক্ষগণের উপরে বাধ্যকর, পক্ষগণের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের উপরও বাধ্যকর। যে ক্ষেত্রে কোনো ট্রাস্টি থাকে সেই ক্ষেত্রে সেরূপ কোনো ব্যক্তিগণের উপর ডিক্রি বাধ্যকর হবে যারা ঘোষণার দিন পর্যন্ত বেঁচে থাকলে এরূপ পক্ষ যাদের জন্য ট্রাস্টি হতো। তো আজকে আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে ঘোষণামূলক ডিক্রি সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো খুব ভালোভাবে আমরা জেনে নিলাম। পরবর্তীতে আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ ধারা এবং ধারার বিশ্লেষণগুলো নিয়ে খুব দ্রুতই আসছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।